আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশে এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলোচনা চলছে। সবাই নির্বাচন নিয়ে ভাবছেন কে নির্বাচনে বিজয়ী হবেন, কে নির্বাচনে আগামীতে বিজয়ী হয়ে ক্ষমতায় বসবেন এবং তাদের সেই ক্ষমতায় বসাটাকে নিরঙ্কুশ হবে নাকি প্রতিযোগিতামূলক হবে, এগুলো নিয়ে নানা আলোচনা হচ্ছে। আর এদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে মাত্র 15 দিন। এই 15 দিনে তাদের যে কর্মকাণ্ড যা কিছু করছে সেগুলো নিয়েও আমার মধ্যে একটু কৌতূহলের জন্ম দিয়েছে। সেগুলো কি, তারা খুব দ্রুত বেগে কিছু কাজকর্ম করছেন এবং যে কাজ করছেন তার ফল ভালো হোক মন্দ হোক, এটা যে চাপবে আগামীতে যে সরকার আসবে তাদের উপর। তারা কি সেই চাপগুলো নিতে পারবে? যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের যে জ্বালানি উপদেষ্টা আছেন ফজল কবির খান, তিনি বলেছেন, নিউজ দেখলাম, নিউজটা শিরোনাম হলো এরকম: সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। মানে সরকারি কর্মচারীদের কয়েকদিন আগে, এই এক সপ্তাহ হয়নি, বেতন বাড়ানো হয়েছে এবং সেই বেতনটা বাড়ানো হয়েছে অনেক, মানে আগে যা ছিল জাস্ট তার দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও মানে কারোরই দ্বিগুণের কম না, যা সবচেয়ে কম বেড়েছে তারও দ্বিগুণের বেশি বেড়েছে। তো এই যে বেতন, এত টাকা বেতন বাড়লো, এখন এই বেতনটাকে আগামী সরকার দিতে গেলে আগামী মানে সরকারকে, যে সরকার এই বেতন মানে নতুন স্কেলটা কার্যকর করবে, তাদেরকে বছরে অতিরিক্ত আরো 1,06,000 কোটি টাকা ব্যয় করতে হবে। এখন এই 1,06,000 কোটি এত টাকা বাড়তি লাগবে কেবল সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা দিতে। সরকার কি পারবে? এই সরকারের কত টাকা আছে? এখন যা বেতন ভাতা দেয় সরকারের যে রাজস্ব আয় হয় তার 70% অর্থ ব্যয় হয় এই বেতন ভাতা দিতে। যদি আরো বেড়ে যায় তাহলে কোথেকে দিবে? তো এই জিনিসগুলো দেখেন, 14.5 লাখ আমাদের এখানে কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে। তো এটাকে কিন্তু আপনি আরো মানে নতুন যে বেতন যখন বাড়াবেন, তখন এই চাপটা কিন্তু আবার, বেতন বাড়লে বাজারের দাম বাড়বে, দাম বাড়লে বাড়তি দামে কিন্তু বেসরকারি চাকরিজীবীদের কিনতে হবে। আর বেসরকারি চাকরিজীবীদের কি একই হারে বেতন বাড়বে? যদি না বাড়ে, তাদের যে ভোগান্তিটা তার প্রতিকার কে করবে, তার দায় কে নেবে? এবং এই বেতন যেটা বৃদ্ধি হচ্ছে, এই বেতন বৃদ্ধির ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটা তারা করবে না। তো আপনারা যে কাজ করবেন না, সেই কাজের কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করতে গেলেন কেন? যখন আপনি রিপোর্টটা প্রকাশ করলেন, তখন কিন্তু সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্ম নিল যে আগামী জুন থেকে তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে। এবং এই তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যদি আগামী সরকার মেটাতে না পারে, তাহলে তো আগামী সরকারকে দায়িত্ব নেওয়ার পরে থেকেই কিন্তু এক ধরনের চাপের মুখে পড়তে হবে। তো ওই সরকারকে এরকম চাপের মুখে আপনারা ফেলছেন কেন? কেবল এটাই না, আরো অনেকগুলি ক্ষেত্র কিন্তু আছে। যেমন ধরা যাক, আমি আরেকটা নিউজের কথা বলি। এই সপ্তাহে আরেকটা নিউজ হয়েছে, নিউজটা শিরোনামটা এমন যে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে রকেট গতি, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরি প্রার্থীরা। এটা প্রথম আলোতে এই নিউজটা এসেছে। বিষয়টা কি? বিষয়টা হলো যে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 14,500 সহকারী শিক্ষকের পদে নিয়োগ হবে। 14,500, কিন্তু মাথায় রাখবেন, এই 14,500 পদের নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন করেছে 10 লাখেরও বেশি। এই যে 10 লাখ লোকের অ্যাপ্লিকেশন হয়েছে, তাদের একটা লিখিত পরীক্ষা হয়েছে এই মাসের, এই জানুয়ারি মাসের 9 তারিখে। 9 তারিখ মানে হলো আজকে থেকে 18 দিন আগে। আজকে থেকে 18 দিন আগে একটা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফল, এই 10 লাখ লোকের পরীক্ষার ফল মাত্র 12 দিনের মধ্যে 21শে জানুয়ারি ফল প্রকাশ হয়ে গেছে। 8 লাখ লোকের খাতা দেখা হয়েছে মাত্র 12 দিনে, মাথায় রাখবেন। এখন বলা হচ্ছে যে আগামীকাল মানে 28শে জানুয়ারি থেকে তাদের ভাইবা হবে এবং ভাইবা টাইবা হয়ে এই ইলেকশন তো 12 তারিখে, তার আগেই নিয়োগ দিয়ে দিবে তারা। তো নিয়োগ যদি দিয়ে দেন, এদের প্রথম বেতনটা দিতে হবে কাদেরকে? নতুন যে সরকার আসবে তাদেরকে। নতুন সরকারকে এই 12,500 লোকের বেতন ভাতা দেওয়া পারবে? আমার প্রশ্ন হচ্ছে, এত দ্রুত আপনি ফল প্রকাশ করলেন, এত দ্রুত আপনি ভাইবা নিলেন, এত দ্রুত চাকরির পুরো প্রক্রিয়াটাই শেষ করলেন, তো এটা এত তাড়াতাড়ি কেন করলেন? দেখেন, যখন এই পরীক্ষাটা হয় 9 তারিখে, তখন কিন্তু এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা কিন্তু বাজারে এসেছিল এবং প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলে এসেছিল।
তার মানে পরীক্ষা যে অসাধারণ ভালো কোনো পরীক্ষা হয়েছে, ভালো কোনো পদ্ধতিতে হয়েছে তাও বলা যাবে না। এই পরীক্ষা নিয়েও বিতর্ক আছে। এবং এত দ্রুত শেষ করতে চাচ্ছেন কেন? তার মানে কি এমন কিছু লোককে অথবা এমন কোনো গোষ্ঠীর লোকজনকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে যাদের নাকি পরবর্তী সরকার যদি ঠান্ডা মাথায় নিয়োগ দেয় তাহলে তাদের নিয়োগ নাও হতে পারে। তাদের নিয়োগটাকে নিশ্চিত করার জন্য কি তাড়াহুড়া করা হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমি আরো এই কারণে করছি যে আপনারা এর মধ্যে শুনেছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন ওনার প্রথম নজর থাকবে প্রাথমিক শিক্ষার প্রতি, এবং উনি বলেছিলেন যে প্রাথমিক শিক্ষকগুলিতে মান সম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে। তাহলে উনি যেটা বলেছেন ওইটাকে কি ভণ্ডুল করে দেওয়ার জন্য, ওইটা তো মান সম্পন্ন শিক্ষক নিয়োগ না করতে পারে সেই জন্যই কি এই কাজগুলি করা হচ্ছে? আগে ভাগে এমন একটা বাস্তবতা তৈরি করে দেওয়া হবে যেন নতুন সরকার এসে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্তই নিতে না পারে। এটাই কি ঘটনা? ঠিক আছে, আমি আরেকটা ঘটনা বলি। আপনাদের মনে আছে গত নভেম্বর মাসে আমরা জেনেছিলাম যে সরকার 2টা টার্মিনাল, মানে বন্দর আর কি, সমুদ্র বন্দর কন্টেনার টার্মিনাল, তারা অলরেডি বিদেশি অপারেটরদের কাছে লিজ দিয়ে দিছে। চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা, সেটা 30 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে ডেনমার্কের একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। 30 বছর কিন্তু। আর ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও যে নৌ টার্মিনাল আছে এটার পরিচালনার দায়িত্ব 22 বছরের জন্য দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের একটা প্রতিষ্ঠানের কাছে। প্রশ্ন হচ্ছে যে এই সরকারের মেয়াদ হলো মাত্র 1.5 বছর, এখন আছে আর 15 দিন। এই 1.5 বছরের একটা সরকার এই 30 বছর অথবা 22 বছরের জন্য লিজ দেওয়ার কি তাদের কোনো ইখতিয়ার আছে? অথবা এই যে 2টা লিজ হয়েছে এই লিজগুলি কি আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে হয়েছে? কি প্রক্রিয়া হয়েছে কেউ জানে না, কিন্তু সম্পূর্ণ অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় এগুলি করা হয়েছে। কেন? এবং যদি এই প্রক্রিয়াটা আমাদের দেশের জন্য লাভজনক না হয় তাহলে এই অলাভের অথবা এই ক্ষতির ভারটা কাদের উপরে গিয়ে পড়বে? আগামী সরকার এবং তারপরের সরকার, তারপরের সরকার, এরকম 4-5টা সরকারকে এই দায় বহন করতে হবে, এই ক্ষতি বহন করতে হবে। ক্ষতির কারণকে এই অন্তর্বর্তীকালীন সরকার। ভাগ্য ভালো এখন পর্যন্ত নিউ মেরিন কন্টেনার টার্মিনাল যেটা আছে চট্টগ্রাম, যেটা আমাদের সবচেয়ে বড় টার্মিনাল, সেটাও কিন্তু বিদেশির কাছে দেওয়ার জন্য সবকিছু ঠিকঠাক। ডক্টর ইউনূস নিজে যে চট্টগ্রামে বলে এসেছেন উনি এটা বিদেশির কাছে দিয়ে দিবেন, এবং এইটা দেওয়ার ব্যাপারে যে আরব আমিরাতে ইউএই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়ার কথা ছিল। এটার ব্যাপারে হাইকোর্টের একটা নিষেধাজ্ঞার কারণে এটা এখনো স্থগিত আছে, পরে কি হবে বলতে পারবো না। সেটাও তারা দেওয়ার ব্যবস্থা কিন্তু সম্পন্ন করেছিলেন। ঠিক এই জায়গাটাতে আমার কথা যে আপনারা এমন এমন কাজ কেন করছেন যে কাজগুলো করার দায়িত্বই আপনাকে দেওয়া হয়নি। দেশ চালাবে জনগণ কর্তৃক নির্বাচিত একটা সরকার, এক বা একাধিক সরকার, তারা যখন দেশ চালাবে তারাই সিদ্ধান্ত নেবে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। আপনি কে এগুলি আগাম করে যাওয়ার এবং তাদের মাথার উপর কতগুলি বোঝা চাপিয়ে দেওয়ার জন্য আপনাদের এই প্রচেষ্টা কেন? আপনাদের দায়িত্ব ছিল ডে টু ডে কাজ করা। বড় বড় কথা বলছেন সংস্কার নিয়ে, সংস্কার করার জন্যই বা আপনাকে এখতিয়ার কে দিল? তারও যে বড় কথা, আপনারা যে সংস্কারটা করেছেন, মানে করতে চাচ্ছেন, যে প্রস্তাবনা নিয়ে আসছেন, সেই প্রস্তাবনা তৈরি করার মতো সক্ষমতা কি আপনাদের আছে? আপনারা কি যোগ্য লোক? এটাও তো প্রশ্ন আমার একটা আছে। যারা এই সংস্কার প্রস্তাবগুলো তৈরি করেছে এদেরকে তো আমি যোগ্য মনে করি না। প্রস্তাবগুলো তো ভালো হয়নি, 2-1টা প্রস্তাব ভালো হতে পারে, আংশিক ভালো। তো সবার জন্য গ্রহণযোগ্য একটা প্রস্তাবকে আপনারা তৈরি করতে পেরেছেন? যদি পারতেন তাহলে এতগুলি এর মধ্যে এই সংস্কার জুলাই সনদের মধ্যে এত এত বিভিন্ন পলিটিক্যাল পার্টির এত এত নোট অফ ডিসেন্ট পড়লো কেন? এবং নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও সেটাকে আপনারা হানা ভোটের মাধ্যমে পাশ করে আনার চেষ্টা করছেন কেন? আরেকটা কথা বলে শেষ করি। দেখুন, এই যে রাষ্ট্রপতি যদি হানা ভোটে পাশ হয়, নিয়মটা কি হচ্ছে? এখন যে ইলেকশনটা হবে, মাথায় রাখবেন, এই ইলেকশনটা হওয়ার পর কিন্তু এরা যে নকশাটা করছে আর কি, এই অন্তর্বর্তী সরকার যে নমুনাটা করছে সেটা হলো এই যে ইলেকশনটা হবে, এই ইলেকশনটা হওয়ার পর এই এমপিরা কিন্তু যে প্রথম দিনে কিন্তু সংসদে বসবে না। প্রথমে তারা 3 মাসের মধ্যে 3 মাস সময় পাবে এই জুলাই সনদকে পাশ করার জন্য। তাহলে এই সময় তাহলে কি নতুন সংসদ হবে না? যদি নতুন সংসদ না বসে তাহলে সরকার প্রধান কি হবে? তাহলে কি এই জুলাই সনদ পাশ হওয়ার আগ পর্যন্ত ডক্টর ইউনূস থাকবেন সরকার প্রধান? দেখা যায় আরেক নকশা।
এই সমস্ত প্রশ্ন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো করছে না। কেন করছে না আমি জানি না। মানে সব মিলিয়ে যে ধারণাটা হয়েছে, যারা ভেবেছিলেন যে 15 দিন পরে হয়তো ইউনূস সরকারে চলে যাবেন, সেটা যাবেন কিনা, এটা এই আইনের মারপ্যাচে কি হবে, এটা নিয়ে এখনো কিন্তু স্পষ্ট কোনো আলোচনা হচ্ছে না। আমি মনে করি এই আলোচনাগুলো হওয়া দরকার, এবং আমি এটাও মনে করি এই সরকারের নিয়তের মধ্যে কিছু ঘাপলা আছে। তারা আগামী যে সরকার আসবে তার সরকার পরিচালনাকে আসলে কঠিন করে দিতে চায়। আসসালামু আলাইকুম। নির্বাচনের আছে মাত্র হাতে গোনা 15 দিন, তারপরও ইউনূস সরকার একের পর এক বিতর্কিত এবং বড় বড় সব পদক্ষেপ নিয়ে যাচ্ছে। কেন, কি কারণে, উদ্দেশ্যটা কি? নতুন করে যে খবরটি তা হচ্ছে চট্টগ্রামের মিরেরসরায়ে 850 একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাবিত ছিল, আওয়ামী লীগ সরকার করে গিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। বাতিল করা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটি বাতিল করে ওই একই স্থানে কি করা হচ্ছে? বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন যে ওই জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স ইকোনমিক জোন, অর্থাৎ প্রতিরক্ষা শিল্পাঞ্চল। সামরিক সরঞ্জাম এবং অস্ত্র তৈরির কারখানা সেখানে গড়ে তোলা হবে। প্রথম সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হচ্ছে এ ধরনের উদ্যোগ নিয়ে বাংলাদেশ আসলে কতটা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে, সে ধরনের লাভবান হওয়ার সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ আসলে এটি করার মধ্য দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা। তৃতীয় কথা হচ্ছে, যেটি স্পর্শকাতর প্রশ্ন, যে আমাদের সশস্ত্র বাহিনী এর সঙ্গে জড়িত কিনা, তাদের সম্মতি নেওয়া হয়েছে কিনা, বা তারা এইসব বিষয়ে কিছু জানে কিনা। ঢাকায় বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভর্নিং বডির একটি সভা ছিল। সেই সভা শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে যথারীতি আমাদের মহামান্য প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উপস্থিত ছিলেন। সেখানে বিডার চেয়ারম্যান জানান যে মিরেরসরাই এলাকায় প্রায় 850 একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বেজার মাস্টার প্ল্যানে এই এলাকাকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এই যে আশিক চৌধুরী কত বড় বড় স্বপ্ন দেখিয়েছে, এই ব্যক্তিও বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব তার, তাকে হায়ার করে নিয়ে এসেছে ডক্টর ইউনূস সাহেব। কি করেছেন এই আশিক চৌধুরী? যে বড় বড় স্বপ্ন দেখালেন, বড় বড় আয়োজন করলেন, বিনিয়োগ সম্মেলন করেন, এই ইংরেজিতে প্রেজেন্টেশন দিলেন, ইত্যাদি ইত্যাদি করলেন, গণমাধ্যমগুলো ঝাঁপিয়ে পড়লো, তাকে নিয়ে বড় বড় কাভারেজ দিল। ফলাফল কি? অশ্বডিম্ব, স্রেফ অশ্বডিম্ব। অশ্বডিম্ব হলেও তাও কথা থাকতো, মাঝখান থেকে এইসব আয়োজনের জন্য কোটি কোটি টাকা খরচ করা লেগেছে। এখন আবার তিনি স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ যুদ্ধ বা সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হবে। কি আছে এর পিছনে? বিডার চেয়ারম্যান বলছেন, সামরিক শিল্পে অস্ত্র ও অন্য উপকরণ উৎপাদন নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা শিল্পের চাহিদা বাড়ছে। যুদ্ধক্ষেত্রে বন্দুকে যদি গুলি না থাকে তাহলে যুদ্ধ করার কোনো সুযোগ নেই, কথা সত্য, কিন্তু গুলি আমাদের আছে কিনা, গুলি উৎপাদনে অন্য কেউ মানে স্বয়ংসম্পূর্ণ কিনা, সেটিও তো একটি প্রশ্ন। নাকি গুলির নাম করে অন্য কিছু এখানে চলবে গুলি উৎপাদন নামে। তিনি বলছেন, বুলেট বা ট্যাঙ্কের এক্সেল খুব উচ্চ প্রযুক্তির আইটেম নয়। এইসব আইটেম বাংলাদেশ কোনো ভূমিকা নিতে পারে কিনা, মানে এইসব উৎপাদনে, সে বিষয়ে অনেক দিন ধরে আর্মড ফোর্সেস ডিভিশন, সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টা কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যে প্রশ্নটি করছিলাম আবারও করি, যে সশস্ত্র বাহিনীর সঙ্গে ইউনূস সরকার বা বিডা এই ধরনের উদ্যোগের জন্য কোনো আলোচনা করেছে কিনা। আমি যতদূর জানি আমাদের সামরিক বাহিনীর সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি, বা এই যে সংবাদ সম্মেলনটি হলো তার পরবর্তীতে আইএসপিআর থেকেও কোনো ধরনের মানে কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি। তারা দেওয়ার প্রয়োজনীয়তা নিশ্চয় মনে করেনি, তখন তারা এই বিষয়গুলো হয়তো জানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সাথে নিশ্চয় কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করা হয়নি। এর আগে বিডার এই চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী তিনি তুরস্কে গিয়েছিলেন সামরিক সমরাস্ত্র কারখানা পরিদর্শন করতে, এবং
তখনও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এত বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনা হবে, তুরস্কের বড় বড় সামরিক অস্ত্র কারখানা তিনি পরিদর্শনে গেছেন, তার সাথে সামরিক বাহিনীর প্রতিনিধি কোথায়, থেকে কি হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না। একটু একটু করে আওয়াজ দেওয়ার চেষ্টা করছি যাতে পরবর্তীতে বলতে না পারে। আমরা তো একটু জানিয়েছিলাম এ ধরনের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামরিক বাহিনীর সম্মতি ছাড়াই কেন একের পর এক এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি যেটুকু জানি, যে ধরনের যুদ্ধ সরঞ্জামের কথা বিডার চেয়ারম্যান বলছেন যা উৎপাদন করা প্রয়োজন, তা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত, সেখানেই এগুলো উৎপাদন করা সম্ভব যদি কিনা কাঁচামাল পাওয়া যায়। কাঁচামালটাই বড় বিষয়। আর বিডার চেয়ারম্যান বড় বড় কথা বলছেন, গুলি যদি না থাকে তাহলে বন্দুক ব্যবহার করব কিভাবে এই যুদ্ধ বিগ্রহের পৃথিবীতে। আরে আমাদের যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে সমরাস্ত্র কারখানা, সেখানে এগুলো উৎপাদন করা সম্ভব, নিশ্চিত হয়ে বলছি। কাঁচামালটা শুধু দরকার, কিন্তু সেটার নাম করে এখন আলাদা জায়গায় বিদেশি বিনিয়োগ বা ব্যক্তি খাতে এইগুলো উৎপাদন করার কথা বলা হচ্ছে। কেন, কি কারণে? দেশের অন্যান্য খাতের কোনো উৎপাদন নেই, উৎপাদন বাড়ছে না, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে না, মানুষের বেকারত্ব বাড়ছে, অর্থনৈতিকভাবে কোণঠাসা যে রাষ্ট্রটি পাকিস্তান, এখন এই সরকারের যে একেবারে জানের জান দোস্তি যার সাথে, সেই পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ডটা একেবারে ভেঙে গেছে, মূল্যস্ফীতি আকাশচম্বী, মানুষ খেতে পারছে না, চাকরি বাকরি নেই, জঙ্গিবাদের উৎপাদন একের পর এক। সেখানে তো তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যে উচ্চাভিলাষের সাথে আমরা তাদের দেখেছি, তা করে সেই দেশ কতখানি এগিয়েছে। আমাদের এই দেশ এগিয়ে যাওয়ার জন্য কি করার প্রয়োজন? আমরাও পারমাণবিক অস্ত্র তৈরি করব, গুলি উৎপাদন করব, যদিও সেটি বিকল্প অবস্থা তো ব্যবস্থা তো রয়েছেই। প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ছোট করে বলি, আমরা তো অনেকেই জানি যে নতুন এক জোটের সন্ধান পেয়েছে দেশের একটি বিশেষ শক্তি, তুরস্ক, পাকিস্তান, চায়না, এবং তাদের বিভিন্ন ধরনের উৎসাহে, ইন্ধনে এদেশে অনেক কিছু চলছে। উগ্রবাদিতার জন্ম হচ্ছে, এখন অস্ত্রের ঝনঝনানির আওয়াজ দিচ্ছে অনেকে। এই তুরস্ক থেকে সেনাবাহিনীর তো তুরস্ক এবং চায়না থেকে ড্রোন কেনার জন্য উদ্যোগী হয়েছে। ড্রোনটা দরকার, সেনাবাহিনীর মধ্যে কোনো লুকোচুরি নেই, তারা সেটি জানিয়েছেও। কিন্তু সরকারের সব কিছুতেই লুকোচুরি। কেমন লুকোচুরি? ধরুন, অথবা আগে থেকে অ্যাডভান্স এসব দায়িত্ব, এসব সিদ্ধান্ত গ্রহণের বেলায় তারা পারদর্শী। সাংবাদিকদের ওই সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে বছরে কি পরিমাণ পণ্য উৎপাদন ও রপ্তানি হবে, কোন দেশ আমদানি করবে, নতুন সরকার এলে এই প্রকল্প চালু রাখবে কিনা। কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি যে বিডার চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের রিপ্রেজেন্টেটিভ। তিনি বলছেন এসব বিষয়ে এখনো বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়নি। আরে পরিকল্পনা তৈরি করা হয়নি, যাচাই বাছাই করা হয়নি, পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, তাহলে এই ধরনের সিদ্ধান্ত কেন আগে ভাগে নিতে হবে? অর্থাৎ সিদ্ধান্তটিই নিতে হবে, পরে কি হবে না হবে সেটা পরে কথা। ওই যে মুরব্বীরা বলছে, নতুন মুরব্বী হয়েছে, নতুন মুরব্বীদের জোট, তুরস্ক, চায়না, পাকিস্তান, এটিকে কেন্দ্র করে এদিকে ভারতের মধ্যে উদ্বেগ বাড়ছে। আর বাড়ুক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা নিজেরা কেন নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছি? ভারতের গণমাধ্যম যে বিষয়টি বলছে যে কূটনৈতিক মহলের একাংশের আশঙ্কা, এই যে বিডার চেয়ারম্যান বলছে যে আমাদের সাথে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ জায়গা থেকে যেসব দেশ রয়েছে তাদের সাথে এই যে অস্ত্রের রপ্তানি আমদানি হবে, সেই জায়গাটিকে ইঙ্গিত করে এখানে বলা হচ্ছে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দেশ বলতে চীন বা পাকিস্তানের কথাই বলতে চেয়েছে ঢাকা। তারাই এই সামরিক প্রকল্পে যুক্ত হতে পারে অস্ত্রের বিষয়ে। এর আগে পাকিস্তানকে সাহায্য করতে দেখা গিয়েছে বেইজিংকে। বর্তমানে ঢাকার সঙ্গে চীনের সখ্যতাও ক্রমে বাড়ছে। তবে কি ভারতের ঘরের কাছে গড়ে উঠবে চীন বা পাকিস্তানের অস্ত্র কারখানা? প্রশ্নটা ভাবাচ্ছে নয়াদিল্লিকে। এখানে আর বলা হচ্ছে এসব গণমাধ্যমে, দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব ক্রমেই বাড়ছে। এই অবস্থায় ঢাকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতের জন্য গভীর উদ্বেগের বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমি বাদ দিলাম তাদের কথা। এর আগে যে প্রশ্নগুলো উত্থাপন করলাম, বিশেষ করে সামরিক বাহিনীর ইনভলভমেন্ট কোথাও থাকছে না কেন, বা তাদেরকে না জানিয়ে এই ধরনের স্পর্শকাতর সব সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে?
ভালো থাকুন সবাই।